মাহমুদুর রহমানের জেলে কোনোভাবে মেনে নিতে পারছি না বললেন জামায়াত আমির। এদিকে একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা। জানাবো সংস্কারের পর যে পরিবর্তন আসতে পারে নির্বাচন ব্যবস্থায়। এবং সর্বশেষ জানাবো সাগররুনি হত্যা মামলায় লড়বেন অ্যাডভোকেট শিশির মনির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাহমুদুর রহমানের জেল কোনোভাবে মেনে নিতে পারছি না বললেন জামায়াত আমির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশের পর আজ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিবাদ জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব মাহমুদুর রহমান এর উপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়। আশ্চর্য, আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনোভাবেই তা মেনে নিতে পারছি না। নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক। তিনি স্বৈর শাসকের পুরো সময়টা জুড়ে স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, স্বৈরাচারের হাতে রক্তাক্ত হয়েছেন, দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। জনাব মাহমুদুর রহমান, জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে, কারণ আপনি একজন বীর। একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা। আওয়ামী সন্ত্রাসীদের অনেকে এখন বিএনপিতে ঢুকে পড়েছে। বিএনপির এক শ্রেণীর সুবিধাবাদী নেতাদের আশ্রয় প্রশ্রয়ে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজধানীর দক্ষিণ খান এলাকায়। দক্ষিণ খান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং চিহ্নিত সন্ত্রাসী জাকির ও হান্নান স্থানীয় বিএনপির আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশে বসে বক্তৃতা করায় দক্ষিণ খান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে খুব অসন্তোষ দেখা দিয়েছে। সূত্র জানায়, দক্ষিণ খান এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন জাকির এবং আব্দুল হান্নান কুখ্যাত জমির দালাল ও জাল দলিল হিসেবে পরিচিত। বিগত আওয়ামী দুঃশাসনের সময় তারা আওয়ামী লীগে যোগ দিলে রমরমা জমির দালালি ব্যবসা করে। এ চক্রের ফাঁদে আটকা পড়ে বহু লোক সর্বশান্ত হয়। দক্ষিণ খান ৩০০ ফুট পূর্বাচল এবং ভাটারা এলাকায় এরা ভূমিদস্যু হিসেবে পরিচিত। এলাকাবাসী জানায়, জাকির হান্নান মানিক জোর দক্ষিণ খান কাওলা এলাকার বাসিন্দা, সবসময় একসঙ্গে ঘোরাফেরা করে। এরা অবৈধ অস্ত্রধারী। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় কমিশনার আনিসুর রহমান নাইম এবং ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে পরিচিত। এদের অন্যতম কাজ সাধারণ মানুষের জমি দখল করা এবং বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শন করে জমি বায়না করা। পরবর্তীতে ওই জমি বহুগুণ দামে কিনতে বাধ্য করা, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে মস্তানি করা এবং অস্ত্রের ভয় দেখিয়ে বেআইনিভাবে জমি রেজিস্ট্রি করে নেওয়া। আওয়ামী লীগের ১৬ বছরে এরা এইভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়েছে। এই চক্রের গডফাদার কমিশনার নাইম এবং সাবেক এমপি হাবিব হাসান আত্মগোপনে থাকলেও গ্রেপ্তার এড়াতে জাকির হান্নান এখন ভুল পাল্টে বিএনপিতে ঢুকে পড়েছে। এখন তারা বলার চেষ্টা করছেন আগে বিএনপি করতেন, অথচ এদের কারণে আওয়ামী লীগের স্বৈরশাসনের সময় বিএনপি বহু নেতাকর্মী রাতে বাসায় ঘুমাতে পারেনি। জাকির হান্নানের দ্বারা নানাভাবে হয়রানির শিকার ভুক্তভোগীরা এদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এদিকে এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ খান বিএনপির উল্লিখিত দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথি এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপু বলেন, তিনি ১৭ বছর পর এলাকায় এসেছেন, যে কারণে অনেককে তিনি চেনেন না। এই জন্য তার অজান্তে ওই সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির ও হান্নান বিএনপির সাথে উপস্থিত ছিলেন। সংস্কারের পর যে পরিবর্তন আসতে পারে নির্বাচন ব্যবস্থায়। দায়িত্ব নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পরেই পরবর্তী নির্বাচন আয়োজনের কথা বলেছেন। ওই সংস্কার করতে ৬টি কমিশনও গঠন করেছেন। সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে সিভিল রাইটস গ্রুপ সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটি কমিটি গঠিত হবে। সেই কমিটি দেশের নির্বাচন ব্যবস্থায় পুরোপুরি পর্যালোচনা করবে। সেই সঙ্গে নির্বাচনে আইন থেকে শুরু করে নির্বাচন কমিশন নিয়োগের প্রক্রিয়ায় যেসব ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করে নতুন একটি প্রস্তাবনা তৈরি করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সরকার গঠিত কমিশনের সভাপতি মজুমদার বিবিসি বাংলাকে বলেন, যেসব জায়গায় সংস্কার করা দরকার তা করতে আমাদের কমিশন কাজ করবে। তবে কি কি পরিবর্তন আনবো সেটি চূড়ান্ত করবে পূর্ণাঙ্গ কমিশন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি বহু পুরনো। বিশেষ করে ২০১১ সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে গত এক দশকে। তাই
আগামীতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের সবার আগে সংবিধানের ৫০ সংশোধনী কিংবা এ বিষয়ে সংবিধান সংশোধন কমিটি কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে থাকবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন বিশ্লেষণ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, সংবিধানের বিষয়টি থাকবে মৌলিক। সংবিধান সংস্কার করা হলে তার উপর ভিত্তি করে অন্য কাজগুলো করতে হবে। এই কমিশন এরই মধ্যে সংস্কারের জায়গাগুলো চিহ্নিত করতে শুরু করেছে। এক্ষেত্রে নির্বাচন পদ্ধতি, নির্বাচন আইন কিংবা নির্বাচন কমিশনের নিয়োগের বিধানগুলোতে সবার আগে নজর দেবে বলে ধারণা করা হচ্ছে। গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 6টি সংস্কার কমিশন ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বদিউল আলম মজুমদারকে নির্বাচন কমিশন সংস্কার কমিটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, তবে এখনো চূড়ান্ত হয়নি কমিটির অন্য সদস্য কারা থাকবেন। তবে কমিটি চূড়ান্ত না হলেও এরই মধ্যে দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যারা কাজ করে এমন ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছে মজুমদার। এই সংস্থার কমিশনের সদস্য সংখ্যা কতজন থাকবে এটি এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে সদস্য সংখ্যা সর্বোচ্চ 8 থেকে 10 জন হতে পারে। মজুমদার বলেন, আমরা এখনো এটি চূড়ান্ত করিনি। চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আগামী 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে কমিশন। কাজ শেষে তারা আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এরপর দ্বিতীয় পর্যায়ে প্রধান উপদেষ্টা নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের ধারণা নিয়ে আলোচনা শুরু করবে। তারপর এ নিয়ে পরামর্শমূলক মত বিনিময় করা হবে, যেখানে সমাজের সব পর্যায়ের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। সব কাজ শেষে চূড়ান্ত করতে কতদিন সময় লাগবে সেটি কি আগামী 1.5 বছরের মধ্যে সম্ভব কিনা এমন প্রশ্নে বিশ্লেষক তোফায়েল আহমেদ বলেন, এটা অনেক বড় কর্মযোগ্য। এত অল্প সময় তা সম্ভব না। তবে এক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে করে বাকিটা নির্বাচিত সরকারের কাছে সুপারিশ করা যেতে পারে। 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানে ৫০ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার পর দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। গত 3টি সাধারণ নির্বাচন একতরফাভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, কখনো ভোট কারচুপি, কখনো ডামি প্রার্থী দিয়ে নির্বাচন আয়োজন করার মতো অভিযোগ উঠেছে। এখন সেই অবস্থা থেকে সরে এসে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন আনতে সংবিধানে পরিবর্তন আনার উপর সবার আগে জোর দিচ্ছেন বিশ্লেষকরা। অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, আপনি যদি সংবিধানের ৫০ সংশোধনী বাতিল না করেন তাহলে সংস্কারের এক ধরনের হিসাব, না হলে আরেক ধরনের হিসাব, কারণ এর উপর নির্ভর করছে অনেক সংস্কার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি, নির্বাচনী আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংস্কার, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, পর্যবেক্ষক নিয়োগ সহ আইন কাঠামোগুলো পর্যালোচনা করে তার সেগুলো কি কি সংস্কার আনা যায় সেটি চূড়ান্ত করবে। নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বলেন, নির্বাচন নিয়ে আইনি কাঠামো যা আছে সেগুলো সংস্কার করা খুব জরুরি, অর্থাৎ পুরো নির্বাচনী প্রক্রিয়া রিভিউ করতে হবে। এক্ষেত্রে শুধু নির্বাচনের আগে না, ভোটের পরও নির্বাচনী বিরোধগুলো বছরের পর বছর ঝুলে থাকে, সেগুলো নানা সংকটের সমাধান হয় না। সেসব বিষয় পর্যালোচনায় উঠে আসতে পারে। কমিশন চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেন, এখনো কোনো কিছুই চূড়ান্ত না, আগে তো পর্যালোচনা ও কাজ শুরু করতে হবে। সেটা যতক্ষণ না হয় ততক্ষণ তো বলা যাবে না কি কি আমরা চাই। গত বছর আরপিও সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এছাড়া সাংবিধানিক একটি প্রতিষ্ঠান হলেও বাংলাদেশের নির্বাচন কমিশন কতটা স্বাধীন সেটি নিয়ে সবসময় বিতর্ক দেখা যায়। ফলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে সংস্কার প্রস্তাবনায় নির্বাচন কমিশনের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করতে হবে বলে বিশ্লেষকরা মনে করেন। বাংলাদেশের সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর গত এক যুগে বিভিন্ন সময় দেশের নির্বাচন কমিশন গঠন নিয়ে নানা প্রশ্ন আলোচনা এসেছে। আলোচনা সমালোচনা এক পর্যায়ে 2022 সালে প্রথমবারের মতো সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠিত হয়। ওই সার্চ কমিটির সুপারিশে নিয়োগ হয় কাজী হাবিবুল আওয়ালের নির্বাচন কমিশন, যারা চলতি সেপ্টেম্বরে পদত্যাগ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রথমবারের মতো সার্চ কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন তাদের কাজে কতটুকু নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে? জবাবে বিশ্লেষক আলিম বলেন, এই কারণেই আমাদের নজর দিতে হবে নির্বাচন কমিশন নিয়োগের আইনের দিকে। এটাও জরুরি বিষয়। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে শুরু করে গত 17 বছরে 4টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। প্রতিটি কমিশনের দায়িত্ব যারা ছিল তাদের মধ্য থেকে অন্তত একজন সাবেক কর্মচারী, আমরা একজন সাবেক বিচারক ও সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কমিশন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেত। তবে এই পদ্ধতিকে ত্রুটি হিসেবে দেখছেন অধ্যাপক আহমেদ। তিনি বলেন, এটা কোন আইন, কিসের ভিত্তিতে এটি করতে তারা? নতুন সংস্কারের সময় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। সংবিধানে নির্বাচন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে, কিন্তু অতীতের কমিশনগুলো সেটি না পারার কারণে এত প্রশ্ন উঠছে। তাহলে কি কমিশনার নিয়োগ পদ্ধতিতে ত্রুটি আছে? এর সংস্কার দরকার। জবাবে কমিশন চেয়ারম্যান মজুমদার বলেন, আমাদের পর্যালোচনার সব বিষয় আসবে। কমিশনার ও সিইসি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইনের বিষয়গুলো আমরা দেখব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।